দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে বিশিষ্ট চিত্রশিল্পী সঞ্জীব দাস অপুর তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী স্টোরি টেলার। প্রদর্শনীতে শিল্পীর অর্ধ শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 6 মার্চ পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 33 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী অ্যাফোর্ডেবল স্প্রিং। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 9 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। বাবা, তুমি এখনো তোমার ভাই বোনদের কথা চিন্তা করে হতাশ হও? হতাশ হই না, কিন্তু এই চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে চলে আসে এবং মেঘের মতো আচ্ছন্ন করে ঘিরে ধরে, আবার উইটা চলেও যায়। উফ, অযথা তুমি এত টেনশন করছো। যাও, ওঠো ওঠো ওঠো, তো বাজারে যাও, ওঠো। যাইতে হবে? হ্যাঁ, যেতে হবে। তুমি যাও, বাজারে যাওয়ার আগে টং দোকান থেকে একটা বিস্কিট আর 1 কাপ রং চা খেয়ে যাও। তারপর বাজার করে আসার সময় দেখবে কি তোমার সমস্ত দুঃখ কষ্ট ভ্যানিশ। ভাই, একটা কথা জানার ছিল। নেতার কোনো আপডেট? না, এখনো পাইনি। অনেক লোক তারা খুঁজতেছে, খুব তাড়াতাড়ি পাই যাবো। আমার সর্বনাশ করে নেতা পালায় আছে। রাত 11:30 সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী সঞ্জীব দাস অপু। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? জি, ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। গ্যালারি চিত্রকে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আপনার সোলো এক্সিবিশন স্টোরি টেলার এবং 6 মার্চ পর্যন্ত এক্সিবিশনটি চলবে। এখন পর্যন্ত সাড়া কেমন পাচ্ছেন? ভালো, দর্শকদের উপস্থিতি যথেষ্টই ভালো। শিল্পীরা আসছেন, সাধারণ দর্শকরাও আসছেন, শিল্পবোদ্ধারা আসছেন, ভালো লাগছে। আচ্ছা, অনেক বছর পর, প্রায় 20 বছর পর একক প্রদর্শনীর আয়োজন করা, একটু কি ভয় কাজ করছিল? না, আসলে কোনো ভয়ের যে স্বাভাবিক ব্যাপারটি সেটি পেরিয়ে এসেছি, কারণ আমার এই যাত্রা অনেক দীর্ঘ। আমি আমার প্রথম এক্সিবিশনটি করেছিলাম 1989-এ। অ্যাকচুয়ালি তখন আমি স্টুডেন্ট, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো ছাত্র অবস্থায় যেহেতু আমি প্রথম এক্সিবিশন করে ফেলেছি, আর দ্বিতীয় এক্সিবিশনটি কিন্তু খুব মানে ভেবেচিন্তে এবং অনেক, সেটাও 15 বছর সময় নিয়েছে। 15 বছর আগে 2005-এ আমি করেছি। আর 20 বছর পরে যখন একটা এক্সিবিশন করছি, তখন আসলে ভয়টয়ের কোনো ব্যাপার ছিল না, কেন আমি কন্টিনিউয়াস কাজ করছি এবং প্রচুর গ্রুপ শো করছি। প্রতি বছরই একাধিক গ্রুপ শো হচ্ছে দেশের বাইরে। কিন্তু হয় কি, মানে সলো এক্সিবিশন করার জন্য যে প্রস্তুতিটা দরকার, যে সময়টি দরকার, সেটি আসলে ঠিকঠাক মানে হয়ে ব্যাটে বলে মিলছিল না। আর আপনি যেটা বলেছেন যে ভয় আসলে ওরকম না। ভয় হচ্ছে যে আমি যখন কাজগুলো এক্সপোজ করছি, তো এক্সপোজ করলে যেটি হয় যে দর্শকের সামনে তো আমি নিয়ে আসছি। এখন দর্শক কিভাবে নিবে, শিল্পীরা দেখছে, শিল্পবোদ্ধারা দেখছে, তো সামান্য একটু ভয় কাজ করে যে এখন আমি প্রশংসা পাই কিংবা সমালোচনা পাই কিংবা যেটাই পাই সেটাকে আমাকে নিতে হবে, গ্রহণ করবার মতন আমার মন মানসিকতা থাকতে হবে। একটু জানতে চাইবো, নামকরণ স্টোরি টেলার, এর কারণটি কি? স্টোরি টেলার মানে গল্পকার। তো আমি আসলে আমার ছবিতে
কিছু গল্পই বলতে চেয়েছি। আমার সেকেন্ড এক্সিবিশনটার নাম ছিল ড্রিম ডেথ ডিভোশন, বাহ, স্বপ্ন মৃত্যু ভালোবাসা। তো স্বপ্ন মৃত্যু ভালোবাসাতে আমি তখন আসলে মানুষের স্বপ্ন এবং স্বপ্নের যে অপমৃত্যু হয়, সব স্বপ্ন তো আমরা বাস্তবায়ন করতে পারি না। আবার এই স্বপ্নকে ঘিরেই কিন্তু আমরা বেঁচে থাকি। আমাদের একটা প্রত্যয় থাকে যে আমরা করবই। একটা স্বপ্ন আমার বৃথা গেছে, নট দ্যাট আমি আরেকটা স্বপ্ন নিয়ে আবার এগিয়ে যাব। মানে ভেঙে যাওয়া স্বপ্ন থেকে আমরা আবার বেঁচে থাকার নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাই। আচ্ছা, ওই যে ডিভোশন, মানে সেটাও অনেকটা গল্পের মতো ছিল। তার মানে স্টোরি টেলার এই এক্সিবিশনটাও একটা গল্প আকারে বলবার মানুষের চেষ্টা গল্প, করেছেন। জীবনের গল্প। আচ্ছা, তাহলে এই গল্পগুলো বলবার জন্য আপনি কি সাবজেক্টটা বেছে নিয়েছেন, বিষয়বস্তু কি? অ্যাকচুয়ালি বিষয় কি আমি একটু বলি যে আমি প্রথম দিকে কিছুটা অ্যাবস্ট্রাক্ট কাজ করতাম, কখনো কখনো একদম ফুল অ্যাবস্ট্রাক্ট কাজ, মানে পুরাই নির্বস্তক ছিল সেগুলো, মানে ফর্ম রং এগুলো সম্পূর্ণ। কিন্তু 2020 সালে আমার এই আরেকটু বলি, আমার এই এক্সিবিশনটা 2020 থেকে 2024 এই 4 বছরের কাজ নিয়ে সাজানো হয়েছে। এই 4 বছরে যে কাজগুলো করেছে সেগুলোর বাছাই করা কাজ আর কি। তো যেটি হয়েছে যে 2020-এ এসে আমার কাজে কিছু পরিবর্তন এসছে। সে কারণে আমি আগের কাজগুলো, অর্থাৎ এই যে 2005-এর পর থেকে যে কাজগুলো করেছি 2020-এর আগ পর্যন্ত, সেই কাজগুলো আমি প্রদর্শনীতে রাখিনি। কেন রাখিনি? যে ওই পরিবর্তনটার কারণে 2020 থেকে একটু চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা কি, তখন করোনা, সারা বিশ্ব করোনা আক্রান্ত, আমরাও একটা অন্তরীণ অবস্থায়, লকডাউন চলছে, মানে এই যে জীবন মৃত্যুর একটা খেলা চলছে চারদিকে, মানে আমরা ভয়, আতঙ্ক, এক ধরনের বন্দিত্ব। এবং তখন আমি দেখতাম কি যে আমরা তো যারা ধরুন যে আমাদের 2 মাস 3 মাস 6 মাস যদি আপনি কোথাও থেকে আর্ন না করেন, তাও কিছু কিছু মানুষ আছে যারা চলতে পারছে, অর্থাৎ হচ্ছে যে তারা জীবিকাটা কোনো না কোনো ভাবে কোনোভাবে তারা হচ্ছে যে তাদের জীবন নির্বাহ করতে পারছে। কিন্তু একটি ক্লাস আছে যারা প্রতিদিন তাদের ইনকাম করতে হয় এবং প্রতিদিনের ইনকাম দিয়ে তাদের জীবন চালাতে হয়। এই শ্রেণীটার যে দুঃখ দুর্দশা এবং তাদের জীবনের যে টানাপোড়েন, সেটি আমাকে প্রচণ্ডভাবে আলোড়িত করে। এবং আমি তখন আমার মনে হলো যে মানুষ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের জীবনযাপন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি না তখন আমার পেইন্টিংয়ে ফিগারের উপস্থিতিকে আমি মানে চলে আসলো, না যে আমি এটা ইন্টেনশনালি এনেছি, আমার চলে আসলো, মানুষ চলে আসলো। মানে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণেই আপনার মানসিকতায় পরিবর্তন আসলো। এটা খুব স্বাভাবিক একজন শিল্পী হিসেবে। আমার মানে অঙ্কন পদ্ধতিতে, শৈলীতে পরিবর্তন এসছে, মানুষ ফিগার এসছে। তো আমি না ওই ক্লাসটা, বিশেষ করে আমাদের যে নিম্ন শ্রেণীর, নিম্ন আয়ের যে মানুষগুলো, তাদের জীবনযাত্রার একটা প্রতিফলন আমার সেই সময়ের কাজে এসছে। তাদের এই যে সেখানে আমি দেখা যাচ্ছে যে আমি সেখানে আমার রিক্সাওয়ালা এসছে, ভ্যান গাড়িওয়ালা এসছে, ঠেলা গাড়িওয়ালা এসছে, যারা ঘোড়ার গাড়িওয়ালা এসছে, মানে বলা যেতে পারে যে নিম্ন আয়ের মানুষগুলোর যে জীবন, সেটা আপনাকে অনেক বেশি টেনেছে এবং সেই টানাপোড়েনটাই আপনার এই গল্পগুলোতে উঠে এসেছে বা ক্যানভাসে উঠে এসেছে। 2020 থেকে 2024 আপনি বলছিলেন অনেক কাজ করা হয়েছে নিঃসন্দেহে, কিন্তু যখন এই প্রদর্শনীর জন্য আপনি কাজ নির্বাচন করলেন, সেই নির্বাচন প্রক্রিয়াটা কি ছিল? হ্যাঁ, নির্বাচন প্রক্রিয়া আমি আরেকটু বলি যে যখন আমি শুরু করলাম এই ক্লাসটা নিয়ে, তারপরে তো একসময় আমাদের এই লকডাউনও কেটে গেল, আমরা স্বাভাবিক জীবনে ফিরলাম। তখন আমার কাছে মনে হলো যে জীবনটাকে আমি খুব ভালো করে চিনি। আমি এই যে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এবং এই ক্লাসটাকে আমি খুব ভালো করে চিনি, কারণ এদের সঙ্গে আমার নিয়ত আমার ইন্টারাকশন হয়, আমার চলাফেরা হয় এবং তাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি। তো এই শ্রেণীর মানুষের জীবনের যে গল্পগুলো, তাদের প্রাত্যহিক জীবনের যে সংগ্রাম এবং একই সঙ্গে নরনারীর সাংসারিক জীবনে, নরনারীর জীবনের যে বিভিন্ন জটিলতা, আমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে যে রকম নানা রকম ডাইমেনশন থাকে সম্পর্কের, সেগুলোও না আমার ছবিতে আমি নিয়ে এসেছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি সঙ্গীতের খুব একজন বড় অনুরাগী। আমি মানে প্রতিদিন গান শুনি এবং গান শুনতে শুনতে ছবি আঁকি,
গান শুনে আমার মধ্যে যে ইমোশন ক্রিয়েট হয় সেই ইমোশনটাকে আমি ক্যানভাসে ঢেলে দেওয়ার বাহ চেষ্টা করি। বাহ, চমৎকার। তো মোট কতগুলো ছবি আছে আপনার এই এক্সিবিশনে? এখানে আসলে গ্যালারি চিত্র গ্যালারিটা কিন্তু মোটামুটি বড় গ্যালারি। আমি আমার কাজগুলো কিন্তু বেশ বড় বড়, মানে 4 ফিট 5 ফিট 4 ফিট 4 ফিট, ও তাহলে তো অনেক বড়। তারপরে 6 ফিট 4 ফিট এরকম বড় বড় কাজ, আর কিছু আবার ছোট মাঝারি কাজ আছে। কিন্তু আমি এই গ্যালারিতে আমার যে প্রদর্শনীর জন্য যে কাজগুলো নির্বাচন করেছিলাম সেগুলো থেকে 54টি কাজ আমি এখানে দিতে পেরেছি। আমি এখানে নির্বাচিত সব কাজও দিতে পারি। আচ্ছা, একটি ইনস্টলেশন আর্টও আপনি এখানে রেখেছেন, সেটা কোন ভাবনার জায়গা থেকে? আচ্ছা, সেটা ওই মিউজিকের, আমি আমার যে ফর্ম, যে ধরনের কাজের স্টাইল আমি মেনটেন করে মিউজিক সিরিজের কাজগুলো করেছি। ফিউশন, আমার এই সিরিজের কাজগুলোর নাম ছিল ফিউশন। ফিউশন মানে এই যে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে মেলবন্ধন, সেটা সুরে কিংবা যন্ত্রসঙ্গীতেও হয়, মাধ্যম যে কোনো হতে পারে। ফিউশন আমরা ফুডেও ফিউশন করছি, আমরা আমাদের পোশাকেও ফিউশন করছি। সো মিউজিকের এই ফিউশনটা আমার কাছে খুব ভালো লাগে, যে আমাদের ভারতীয় সঙ্গীতের যে ধারা সেটার সঙ্গে পাশ্চাত্যের সঙ্গীতকে মিক্সড করে যে ধারাগুলো হয় মিউজিকের। তো আমি এটাকে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোর একটা কম্বিনেশন করেছি। সেখান থেকে একটা ফর্মকে আমি জাস্ট তুলে নিয়ে এসেছি। ওই একটা আমার কাছে মনে হচ্ছে একটা 3 ডাইমেনশনাল জিনিস যদি আমি এখান থেকে দিই সেটি কেমন লাগে। তো সেটি দেখলাম যে দর্শকরা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে, সবাই এটার সঙ্গে ছবি তুলেছে, সবাই ছবি তুলে পোস্ট করছে। তখন আমার মনে হলো যে না, আমার এই ভাবনাটা দর্শকদের ছুঁয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবং একজন শিল্পীর আসলে প্রত্যাশাটাই এটা থাকে যে দর্শকরা যেন কানেক্ট করতে পারে। এই শিল্পী জীবনের শুরুটা অনেক আগে থেকে, একটু শুরুর গল্পটা জানতে চাই, কিভাবে শুরু হয়েছিল? মানে শুরুটা তো শিল্পী জীবন হিসেবে যে শুরু হয়েছে তা না। শুরুটা যখন হয়েছে তখন শিল্পের একজন ভক্ত হিসেবে শুরু হয়েছে, শিল্পের একজন অনুরাগী হিসেবে শুরু হয়েছে। তারপর একটা দীর্ঘ শিক্ষা জীবন পার করেছি। তারপরে যখন কাজ করা শুরু করলাম তখন থেকে নিজের মতো করে নিজের শিল্পবোধ এবং চেতনা দিয়ে কাজ করার চেষ্টা করেছি, এবং ক্রমশ সেই যাত্রাও খুব দীর্ঘ, প্রায় কম বেশি অন্তত 30 বছর তো ছবি আঁকছি, বা আরও বেশি হবে আমার ধারণা, 35-36 বছর। মানে পাশ করে বেরিয়ে যাবার পরেই এরকম একটা সময় 35-36 বছর ছবি আঁকছি। এবং সেই দীর্ঘ যাত্রায় শিল্পী হয়ে উঠতে পেরেছি কিনা জানি না, সেটি সময় নির্বাচন করবে। সেই পথে আছি আর কি, সেই পথে হাঁটছি। একজন শিল্পীর কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে না তার শিল্পবোধ চর্চা করবার জন্য। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইন বিভাগে লেখাপড়া করেছেন, কিন্তু এখন আপনি ছবি আঁকছেন। দুটো দুই দিকের বিষয়, এটা কেন? না, আসলে আমার কাছে সেরকম কিছু মনে হয় না। মানে আমাদের ওখানে যে তখন যেটি হতো যে আমরা এখন তো অনার্স হয়ে গেছে, কিন্তু আমরা যখন পড়েছি তখন কিন্তু অনার্স ছিল না। তখন আমাদের 2 বছরের একটা কম্বাইন্ড কোর্স হতো, মানে সবাই ওই কোর্সটা কমপ্লিট করতে হতো। সেখানে কিন্তু আমাদের বেসিক মানে শিল্পের ছবি আঁকার যে বেসিক জিনিসগুলো সেখানে শেখানো হতো ওই 2 বছরে। সবার জন্য এক ছিল। হ্যাঁ, তারপরে ওখান থেকে সবাই নির্বাচন করতো যে কে কোন ডিপার্টমেন্টে যাবে, বা কার কোন জিনিসটা ভালো লাগছে, কোন ধরনের কাজ, কোন মিডিয়ার কাজ ভালো লাগছে। তো তখন কি হতো যে কেউ পেইন্টিংয়ে যাচ্ছে, কেউ গ্রাফিক ডিজাইনে যাচ্ছে, কেউ সিরামিক্সে যাচ্ছে, কেউ মডেলিংয়ে যাচ্ছে, কেউ প্রিন্ট মেকিংয়ে যাচ্ছে। এই বিভাগগুলো পরে আমরা ভাগ করে নিতাম। কিন্তু দেখা যায় যে বিভাগেই পড়ুক না কেন, পেইন্টাররাও ভাস্কর্য করছে, ভাস্কররাও পেইন্টিং করছে, গ্রাফিক ডিজাইন যারা পড়েছে তারাও পেইন্টিং করছে, বেসিক নলেজটা সবার মধ্যে আছে। রাইট, আবার পেইন্টিং যারা করছে তারাও কিন্তু অনেকেই গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছে। তো আমার কাছে মনে হয় যে মিডিয়া কোনো বিষয় না, আমার কাছে মনে হয় যে এই যে শিল্পবোধটা, একদম আপনার ভিতরে যে শিল্প চৈতন্য তৈরি হয়েছে, আপনি যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন, আপনার ভাবনার যে জগৎ, সেটি কিন্তু শিল্পের মূল বিষয়। আর বেসিক্যালি যেটা ছবি আঁকার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ড্রয়িং, কালার সেন্স। সেটি তো আসলে আমরা ওই 2 বছরে সেটি আমরা
রপ্ত করে ফেলেছি। আর আরেকটা হচ্ছে যে ক্রমাগত চর্চা। আপনি পিকাসো বলেন বা ভ্যান গগ বলেন, মাতিস বলেন, তারা তো কোনো আর্ট কলেজে পড়েনি। তারা মানে মাস্টার পেইন্টার হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। ব্যাপারটা হচ্ছে যে এই যে শিল্পবোধের চর্চা করে যাওয়াটাই মূল বিষয়। আচ্ছা, এই যে শিল্পবোধ চর্চা করছেন, কিন্তু একই সাথে আপনি একজন শিল্পী হিসেবে পেশাগত জায়গা থেকে অ্যাজ এ পেইন্টার আপনি কাজ করছেন, তো সেক্ষেত্রে বাংলাদেশে কি এখনো সেই ক্ষেত্রটা তৈরি হয়েছে যে পেশাগত জায়গা থেকে একজন শিল্পী হওয়া যায়, একজন আর্টিস্ট হওয়া যায়, পেইন্টার হওয়া যায়? হ্যাঁ, আমি বলছি যে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে শিল্পকর্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করা সম্ভব কিনা। না, আমি বলবো যে এখনো আমাদের সেই অবস্থাটি তৈরি হয়নি যে একেবারে একজন পেইন্টার তার শিল্পকর্ম বিক্রি করে জীবন নির্বাহ করতে পারে, সেই অবস্থাটা এখনো তৈরি হয়নি। তবে আমরা একটি প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা একটি সংগ্রামের মধ্যে আছি। আমরা চাই যে এই অবস্থাটি তৈরি হোক এবং সেজন্য আমরা কিন্তু নিয়ত কাজ করে যাচ্ছি। আর যেটি হয় যে আমরা যারা শুধুই পেইন্টিং করছি বা পেইন্টিং করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছি, তাদের না কোনোভাবে একটি আলাদা ইনকাম সোর্সের একটি রাস্তা রাখতে হচ্ছে, যেখান থেকে আমরা আমি একটু নিশ্চিন্তভাবে প্যারালালি আরেকটা ইনকাম সোর্স রাখতে হচ্ছে। আচ্ছা, আপনার এমনি ভবিষ্যৎ পরিকল্পনা কি সামনের দিনগুলো নিয়ে? অ্যাকচুয়ালি আমি নিজে খুব পরিকল্পনা করে কাজ করি না, মানে খুব পরিকল্পনা করে জীবন চালাইনি এই পর্যন্ত। যখন যেটা সামনে এসছে তখন সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। দেশের বাইরে আপনি অনেকগুলো শো করেছেন, সেগুলো সবই গ্রুপ এক্সিবিশন, কিন্তু নিজের সোলো এক্সিবিশন দেশের বাইরে করবার কোনো চিন্তা আছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। সেরকম সুযোগ সুবিধা যখন আসবে বা সেরকম অপরচুনিটি যখন আসবে অবশ্যই সেটি করব, সেটির জন্য সব রকম প্রস্তুতি রয়েছে। জি, অনেক অনেক শুভকামনা আপনার স্টোরি টেলারের জন্য এবং আপনার আগামী শিল্পী জীবনের জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, যারা ক্যামেরার পেছনে আছে তাদেরকে ধন্যবাদ এবং এনটিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।